অসুস্থ আছেন তামিম ইকবাল, কথা বলেছেন পরিবারের সঙ্গে। হার্ট অ্যাটাকের পর পরানো হয়েছে রিং, খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের, সবাইকে সতর্ক থাকার আহ্বান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান মামলার অগ্রগতিতে ট্রাইব্যুনালের অসন্তোষ, জনবল বাড়ানোর তাগিদ, দ্রুত বিচার দাবিতে আহতদের বিক্ষোভ। পাকিস্তানি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে বাংলাদেশি পোশাক, জালিয়াতির প্রমাণ পাওয়ায় রাপা প্লাজার একটি দোকান সিলগালা। এবং নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রাই থাকছে নাম, এবার হবে 2 দিনের আয়োজন, অংশ নেবে বিভিন্ন জাতিগোষ্ঠী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। আগের চেয়ে ভালো আছেন ক্রিকেটার তামিম ইকবাল। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে দ্রুত তাকে নেওয়া হয় পাশের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। সেখানকার কার্ডিয়াক কেয়ার বিভাগে তামিমের হার্টে পরানো হয় রিং। এরপর জ্ঞান ফিরলে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তবে তার জটিলতা পুরোপুরি না কাটায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন রাফিউল ইসলাম রাতুল। আচমকা এক খবরে দেশের ক্রিকেট অঙ্গন যেন থমকে গিয়েছিল। বিকেএসপি ডিপিএল এর খেলা চলাকালীন হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে হার্টের রিং পরানোর পর এখন আগের তুলনায় ভালো আছেন তামিম। ইতিমধ্যে তার জ্ঞান ফিরেছে ও পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনান। তবে তামিমের জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন কেপিজে হাসপাতালের পরিচালক ডক্টর রাজীব। জানান তামিমের জটিলতা পুরোপুরি কাটাতে কিছুটা সময় লাগবে। এটা হার্ট অ্যাটাক ছিল, এনজিওপ্লাস্টি হয়েছে, একটা স্টেন্ট লাগছে, আল্লাহর রহমতে ভালোভাবে করা গেছে। তারপরও যেহেতু কন্ডিশনটা যখন এসেছিলেন তখনই ক্রিটিক্যাল ছিল, আমরা এখনো ক্রিটিক্যাল লেভেলেই ওনাকে রাখতেছি আর কি। অ্যাটলিস্ট 24 to 48 আওয়ার্স অ্যাটলিস্ট লাগে। তো সেখানে আমরা একটু এক্সটেন্ডেড ধরছি, 72 ঘন্টা মনে করেন যে একটু ক্রিটিক্যাল থাকেই আসলে, কিন্তু আগের থেকে উনি ইমপ্রুভ করছেন। এর আগে মাঠে অসুস্থ হওয়ার পর দ্রুতই তামিমকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। দুবার হার্ট অ্যাটাকের পর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয় তাকে। সেখানে এনজিওগ্রাম করে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। প্রায় 20 মিনিট সিপিআর দেওয়ার পর সচল হয় হার্ট। এরপর অপারেশন করে হার্টের রিং লাগিয়ে সিসিইউতে স্থানান্তর করা হয় তামিম ইকবালকে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে সবাইকে ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামের আত্মত্যাগের মূল্যায়নে প্রয়োজনে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বানও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিশিষ্টজন সাংবাদিকদের সম্মানে সোমবার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এই দেশটাকে একটা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দেওয়ার ক্ষেত্রে যে ষড়যন্ত্র বিশ্বব্যাপী রয়েছে তার বিরুদ্ধে আপনাদের অবস্থান হবে। সংক্ষিপ্ত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ দৃশ্যমান করতে প্রশাসনে অবস্থান নিয়ে থাকা পতিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সরকারকে বলতে চাই, যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই, আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। ওই ডিএনএ যাকে দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে, তাদেরকে বাছাই করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে যে ভুল ব্যাখ্যা ও দলের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা চলছে তা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে সাংবাদিক সমাজকে। যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। ভার্চুয়ালি যুক্ত হয়ে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে।
আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। গণতান্ত্রিক আন্দোলনের ত্যাগের মূল্যায়নে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বানও জানান তারেক রহমান। প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বিএনপির একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পরাজিত ফ্যাসিবাদের দোসররা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে ধূমজাল তৈরির চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। রিজভী বলেন, বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে আনতে যে ত্যাগ স্বীকার করেছে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। শেখ হাসিনা বন্দুক দিয়ে ইতিহাস বদলাতে চাইলেও পারেনি। বাংলাদেশে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা আইন দিয়ে, আদালত দিয়ে, জোর করে, হুমকি দিয়ে রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে স্বৈরাচার আসতে পারে কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে ধীর গতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে জনবল বাড়ানোর তাগিদও দেওয়া হয়েছে। এদিকে দ্রুততম সময়ে বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। 2016 সালে কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী। এই অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাস ও মিরপুরে আরেকটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন আদালত। শুনানিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা ও আসামি গ্রেপ্তারের সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এত বড় অপরাধ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মাত্র 100 কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। ক্রস ফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল, সেখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে, এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে। এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায়, পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয়। এদিকে জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্য ও গণঅভ্যুত্থানের আহতরা। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তারা। গণহত্যাকারী এই দলকে অবশ্যই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালে, সেখানে কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে? আজ আমি পথে ঘুরতেছি, আমার সোনার বিচার চাই আমি। এ সময় বিচারের কাজ দ্রুতগতিতে করার আশ্বাস জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। একটা কোর্টে এই 4 মাসে 150 জনের বিচার হচ্ছে, কিন্তু 150 জনের বিচার করলে হবে? যেখানে শহীদই হলো 1400, শহীদ 1400 হলে তো 14,000 আসামি হওয়া উচিত। 14,000 আসামি হওয়া উচিত শুধু শহীদদের জন্য, আর 20,000 আহত হলে 2 লাখ আসামি হওয়া উচিত। 1,500-এরও বেশি মানুষকে হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ে বিচার করার তাগিদ জানান শহীদ পরিবারের সদস্যরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবুও জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেন, ঈদকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট।
গেল কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব চলছে। এমনকি দেশে জরুরি অবস্থা জারি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়েও চলছে গুরুতর সব গুজব। এদিকে বৃহস্পতিবার অফিস হয়ে টানা 9 দিনে ছুটিতে যাচ্ছে দেশ। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চুক্তি অনুষ্ঠান শেষে দেশের চলমান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। জরুরি অবস্থা জারির গুজব সহ ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র সচিব। এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মিনিস্ট্রির থেকে একটা লিস্ট করা আছে। প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এদিকে চলতি মাসের শেষের দিকে ঢাকায় অস্ট্রেলিয়া ভিসা সেন্টার চালু হচ্ছে বলে জানান সিনিয়র সচিব নাসিমুল গনি। ভিসা সেন্টারটা এখন তো এর আগে এটা বাইরে হতো, ঢাকার বাইরে হতো, বাংলাদেশের বাইরে হতো। হ্যাঁ, এইটা এতদিন দিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে, আশা করছি আমরা। তিনি জানান ঘর বাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অবৈধ পথে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পাকিস্তানি ব্র্যান্ড আগানুর ও সাদা বাহার বলে বিক্রি করা হচ্ছে বাংলাদেশি পোশাক, এমন জালিয়াতি ধরা পড়েছে ধানমন্ডির রাপা প্লাজার একটি দোকানে। পরে অভিযান চালিয়ে দোকানটি বন্ধ করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও ভেজাল প্রসাধনী বিক্রি করায় 3টি প্রতিষ্ঠানকে 80,000 টাকা জরিমানা করা হয়েছে। এইচ হিমেলের রিপোর্টে বিস্তারিত। ধানমন্ডির রাপা প্লাজায় আলমাসি ও আলমাস জেনারেল স্টোর নামে 2টি দোকানে সোমবার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 2টি দোকানেই মিলে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী, এছাড়াও নিজেরাই বসাতেন প্রাইস ট্যাগ। এমন অনিয়মের ঘটনায় আলমাসি স্টোরকে 20,000 টাকা এবং আলমাস স্টোরকে 50,000 টাকা জরিমানা করা হয়। তো একটি ধারায় 50,000 জরিমানা করা হলো। মেয়াদের তো অনেক প্রোডাক্ট পাওয়া গেছে এই ধারায়। আর এই যে ইম্পোর্টার নেই, প্রাইস গান মেশিনের ব্যবহার করছেন, এই বিষয়ে আমার অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবেন। 100 ইয়ার্স শো গ্যালারি নামে একটি জুতা দোকানে অভিযান চালালে দেখা যায় সিদ্দিক বাজারের জুতা বিক্রি করা হচ্ছে চায়না জুতা নামে। এদিকে আরেকটি দোকানে দেখা যায় পাকিস্তানি ব্র্যান্ড আগানুর ও সাদা বাহারের পোশাক বিক্রি হচ্ছে। অভিযানে ধরা পড়ে এসব পোশাক সবই দেশি। পরে দোকানটি বন্ধ করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাকিস্তানি ড্রেস, সাদাবাহার, আগানুর সহ অন্যান্য যে ব্র্যান্ড রয়েছে সেগুলো নকল করে এখানে বিক্রি করা হচ্ছে, অথচ নিজে স্বীকারোক্তি দিয়েছেন যিনি বিক্রি করছেন যেগুলো আসলে নকল। জেনে শুনে এই অপকর্মগুলো এখানে করা হচ্ছে। এই অপরাধে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে। ভেজাল পণ্যের বিক্রি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা কর্মকর্তারা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত এবং ইলিয়াস আহমেদ। আমি শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর গুলিস্তান মার্কেট আছেন, সেখানে রাহাত আছেন। রাহাতের সাথে আমি যুক্ত হচ্ছি। রাহাত, মার্কেটে আসলে ভিড় কেমন দেখছেন এবং পছন্দ ও দাম নিয়ে ক্রেতারা কি বলছেন আসলে? ধন্যবাদ জ্যোতি। যেমনটি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছে গুলিস্তানে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে জমে উঠেছে ঈদের বাজার। কিন্তু এই ঈদের বাজারে গুলিস্তানে বরাবর যেমনটি ক্রেতা আমরা দেখতে পাই তেমনটি ক্রেতার সমাগম এবার হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। বলছেন যে ঈদের বাজারে নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে যারা মূলত একটু নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই গুলিস্তানের এই যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর উপর ভরসা করেই তারা সাধারণত তাদের যে ঈদের বাজার সেই বাজারটি করে থাকেন। তো সেই বাজারের ক্ষেত্রে আমরা এবার গুলিস্তানে এসে যেটি দেখতে পেয়েছি, যে
চিত্রটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে দোকানের কিন্তু এখানে কোনো অপ্রতুলতা নেই বা পণ্যের যে অপ্রতুল সেটি নেই। আবার দামের ক্ষেত্রে ক্রেতারা বলছেন যে কিছুটা বেশি, বিক্রেতাদের ক্ষেত্রেও শোনা যাচ্ছে একই কথা, যে বিক্রেতারাও বলছেন যে বরাবর যেই দামে তারা বিক্রি করেন তার তুলনায় ঈদের বাজার অনুযায়ী দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং যদিও এটার দায় তারা তাদের ঘাড়ে নিতে নারাজ। বলছেন যে কোম্পানিগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ যেই কোম্পানিগুলো তাদেরকে এই পণ্যগুলো সরবরাহ করে থাকেন তারাই তাদের দিক থেকে দাম বৃদ্ধি করেছেন। অন্যদিকে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি ক্রেতাদের এখানে মিশ্র অভিমত আমরা পেয়েছি। ক্রেতারা বলছেন যে কয়েকটি পণ্যের ক্ষেত্রে যেমন শার্ট প্যান্ট বা এই ধরনের পণ্যের ক্ষেত্রে তারা দামটা কিছুটা কম পেয়েছেন অন্যান্য জায়গার তুলনায়, তবে জুতা বা অন্যান্য অর্নামেন্টস জাতীয় যেই পণ্যগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দামটা কিছুটা বেশি বলে অভিযোগ করছেন তারা। যদিও এখানে অনেকেই এসেছেন যারা নিম্ন মধ্যবিত্ত এবং তাদের আয়ের বা তাদের যে সাধ্য সেই সাধ্য অনুযায়ী তারা জোগাড় করে নিচ্ছেন ঈদের রসদ, তারা এখান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। অন্যদিকে ক্রেতা কম হওয়া সাপেক্ষে বা ক্রেতার অপ্রতুলতার ব্যাপারে এখানে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যে এবার যেহেতু ঈদের একটি লম্বা ছুটি রয়েছে, আমরা যেটি জানি যে সরকারি অফিসগুলো অনেক আগেই বন্ধ হয়ে যাচ্ছে বা অন্যান্য প্রতিষ্ঠান অনেক লম্বা একটি ছুটি দিতে যাচ্ছে, সেই ছুটির কথা হিসেবে তারা বলেছেন যে অনেকে হয়তোবা এর জন্য তাদের দেশের বাড়ি চলে গিয়েছেন এবং কেনাকাটা তা হয়তোবা সেখানেই করবেন, এরকম একটি ধারণা অনেকে প্রকাশ করেছেন। আবার একই সাথে অনেকে তাদের যা বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়েও কিন্তু কথা বলছেন যে মানুষ ছিনতাইয়ের উপদ্রবের কারণে ঘর থেকে বের হতে কিছুটা ভয় পাচ্ছেন, যার কারণে গুলিস্তানের মতো জায়গাতে ক্রেতার সংখ্যা কিছুটা কম। এই অভিযোগগুলো নিয়ে আসলে এখনো গুলিস্তানের যে বেচাকেনা সেটি চলছে এবং বিক্রেতাদের কাছ থেকে আরেকটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঈদ যত ঘনিয়ে আসবে, অর্থাৎ ঈদ যত কাছে আসতে থাকবে, এই বিক্রেতাদের বিশ্বাস যে ক্রেতার পরিমাণ তত বাড়তে থাকবে এবং একই সাথে তাদের যে বিক্রয় সেটিও জমজমাট হতে থাকবে। তবে গুলিস্তান বলি বা অন্যান্য জায়গার তুলনায় গুলিস্তানের অন্যান্য সুপার মলগুলোর তুলনায় গুলিস্তানের ক্রেতা বা হচ্ছে যে জিনিসের যে দাম সেটি কিছুটা কম থাকায় এখানে ক্রেতার সমাগম বরাবরই বেশি। তো এই মুহূর্তে আমরা যাব একই বিষয়ে আমাদের ময়মনসিংহ যে প্রতিনিধি রয়েছেন তার কাছে, শুনবো সেখানে ঈদের এই যে কেনাকাটা সেই বিষয়ে তিনি কি বলছেন। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে ময়মনসিংহের বিপণী বিতানগুলো। আমরা দেখেছি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু ক্রেতা বিক্রেতাদের সমাগমে সেই শপিং মলগুলো একেবারেই জমজমাট হয়ে উঠেছে এবং বিক্রেতারা বলছেন যে শেষ মুহূর্তে কিন্তু তাদের বেচা বিক্রি খুবই ভালো হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি কিন্তু এবছর করতে পারছেন, অর্থাৎ ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে কিন্তু এবছর তারা বিভিন্ন পোশাকের পসরা কিন্তু সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আমরা এখন রয়েছি নতুন বাজার একটি বিপণী বিতানে রয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই বিশেষ করে মেয়েদের পোশাক কেনাকাটা করতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং তারা বলছেন যে এবছর কাপড়ের গুণগত মান একটু ভালো রয়েছে, এছাড়াও দাম কিন্তু একটু বেশি, সেই বিষয়টি কিন্তু ক্রেতারা বলছিলেন। আর বিক্রেতারা বলছেন যে ভালো কাপড় তারা কিন্তু এবছর দোকানগুলোতে পসরা সাজিয়ে বসেছেন, যার কারণে কিন্তু কাপড়ের দাম একটু কিন্তু বেশি, সেই বিষয়টি কিন্তু বিক্রেতারা বলছিলেন। আমরা দেখেছি যে একেবারেই পরিবারের ছোট্ট শিশুটি থেকে শুরু করে বিভিন্ন বয়সীর মানুষের কাপড় কিন্তু একেবারেই বিপণী বিতানগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা দেখেছি ফুটপাত সহ হকার্স মার্কেটগুলোতেও কিন্তু দিনভর কিন্তু ক্রেতা বিক্রেতাদের একেবারেই জমজমাট বেচা বিক্রি হচ্ছে এবং প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি হচ্ছে। বিক্রেতারাও বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু কেনাকাটা করতে পারছেন এবছরে। এছাড়াও এই মার্কেটগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেওয়ার জন্য কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম কিন্তু প্রতিনিয়ত কাজ করছে, অর্থাৎ নতুন বাজার, গাঙ্গিনাপাড়, চরপাড়া এবং জেলা স্কুল মোড় সহ ময়মনসিংহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর হয়ে কাজ করছেন এবং তারা বলছেন যে ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তারা তাদের যে টহল সেই টহল কিন্তু জোরদার রেখেছেন। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই এবছর কাপড়ের দাম এবং কোয়ালিটি কেমন। ধন্যবাদ দেশ টিভিকে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের জন্য। এবছর আগে তো কাপড়ের দাম বেশি ছিল, এবার 2.5% ব্যাট বাড়ানোতে আরও দামটা বেড়ে গেছে। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যাতে আমরা ব্যাটটা একটু কমে আর কাপড়ের মনিটরিংটা ভালো করে মান অনুযায়ী যাতে দামটা সঠিকভাবে পণ্যের গায়ে দেয়। ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ। এই একজন ক্রেতা বলছিলেন যে বিপণী বিতানগুলোতে কিন্তু ব্যাটের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সেই বিষয়টি কিন্তু তারা নজরে আনছেন এবং যার কারণে বলছেন যে তাদের সাধারণ যারা মধ্যবিত্ত ক্রেতা রয়েছেন তাদের কিন্তু কিছুটা নাগালের বাইরে রয়েছে, অর্থাৎ কাপড়ের দাম কিছুটা চড়া রয়েছে সেই বিষয়টি বলছিলেন। যদিও এখানকার দোকানিরা বলছেন যে কাপড়ের গুণগত মান ভালো হয়, তারা কিন্তু কাপড়ের দাম কিছুটা বৃদ্ধি রাখছেন সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ আমরা যে বিপণী বিতানটিতে রয়েছি সেখানকার একজন বিক্রেতার সঙ্গে যদি একটু যুক্ত হতে চাই, এবছর কাপড়ের গুণগত মান এবং ক্রেতারা বলছেন যে দাম একটু বেশি। আসসালামু আলাইকুম। এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছরে একটু ভ্যাট বাড়ানো হয়েছে, কিন্তু অন্যান্য শোরুমের তুলনায় আমাদের শোরুমে কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো এবং অন্যান্য শোরুমে আপনাদের এক্সট্রা ভ্যাট লাগানো থাকে, আমাদের ভ্যাট হচ্ছে ইনক্লুডেড করা। কাপড়ের কোয়ালিটি ভালো, মান ভালো, সবকিছু দিক থেকে আমাদের শোরুমের পণ্য অনেক ভালো। তিনি বলছিলেন যে আসলে তাদের যে দোকানের তাদের যে কাপড়ের গুণগত মান সেটি কিন্তু অত্যন্ত ভালো, সেই বিষয়টি বলছিলেন, যার কারণে কিছুটা দাম বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে রমজানের পর থেকেই কিন্তু ময়মনসিংহের বিপণী বিতানগুলোতে একেবারেই বেচা বিক্রি শুরু হয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু রাহাত এবং ইলিয়াস, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, কায়েস রাহাত গুলিস্তান মার্কেট থেকে এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইলিয়াস আহমেদ।